উগ্রবাদী সন্ত্রাসী ভারতীয় আরএসএস এর যে সশস্ত্র হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে এই পরিষদের বিক্ষোভ সমাবেশে করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বর্গমাইল এলাকায় আওয়াজ উঠেছে, দিল্লি না ঢাকা। আজকে আমরা এটা বলতে চাই, ভারত পৃথিবীর এমন একটি দেশ যার প্রতিবেশী কোন দেশের সাথে সম্পর্ক ভালো নেই। ভারতের পাশে নেপাল, ছোট্ট একটি দেশ, যে দেশের জনসংখ্যা খুব অল্প, সেখানে প্রায় ৮০% জনসংখ্যার ৮০% হিন্দু। তারাও ভারতীয় এই উগ্রবাদী দেশটিকে লাল কার্ড দেখে বিতাড়িত করেছে। ভুটান মাত্র ৫৭,০০০ বর্গ কিলোমিটার এলাকার ছোট্ট একটি দেশ। এই ছোট্ট দেশটিও উগ্রবাদী সাম্প্রদায়িক ভারতকে লাল কার্ড দেখিয়ে তার দেশ থেকে উৎখাত করেছে। সেখানে আমরা বলতে চাই, বাংলাদেশ ১,৪৭,০০০ বর্গ কিলোমিটার এলাকার একটি দেশ, ২০ কোটি জনগণের এই বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর এই বাংলাদেশ, শহীদ তিতুমিরের এই বাংলাদেশ, শহীদ আবুল এই বাংলাদেশে ভারতীয় দাদাগিরি আর চলবে হবে। ভারতীয় দাবেদারিকে গত ৫ই আগস্টে এই বাংলাদেশ থেকে আমরা কবর রচনা করেছি। প্রিয় বন্ধুগণ, গতকালকে ভারত যেটি করেছে এটি পরিষ্কার ভাবে যুদ্ধ ঘোষণার সামিল। পৃথিবীর কোন দেশে কিংবা কোন দেশ তার দেশের অভ্যন্তরে কোন হাই কমিশন কিংবা দূতাবাসে এরকম সশস্ত্র আক্রমণ চালাতে পারে না। এখান থেকে পরিষ্কার, ভারত তার দেশে বিদেশি স্থাপনা এবং দূতাবাস হাই কমিশন গুলোতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই আমরা ভারতীয় এই মোদী সরকারকে পরামর্শ দিতে চাই, আপনি যেহেতু নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, আপনি জাতিসংঘের কাছে আহ্বান জানান, অনুরোধ জানান, জাতিসংঘ যাতে অতি দ্রুত শান্তি রক্ষী ভারতে পাঠায়। আমরা আপনাকে প্রকাশ্যে আহ্বান জানাচ্ছি, আশ্বস্ত করছি, আমরাও জাতিসংঘে অতিরিক্ত শান্তি রক্ষী পাঠিয়ে আপনার দেশে সহায়তা করার জন্য আমরাও সহায়তা করব। প্রিয় বন্ধুগণ, আজকে ভারত এমন একটি সাম্প্রদায়িক দেশে পরিণত হয়েছে, প্রত্যেক বছর সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েক হাজার মানুষ ইন্ডিয়াতে মারা যায়। আর সেই ইন্ডিয়া আজকে সবক দেয়, আজকে আমাদেরকে পরামর্শ দেয়, আজকে আমার দেশে দাদাগিরি করার জন্য হুঙ্কার দেয়। সুতরাং আমরা ভারতকে বলবো, আগে নিজের দেশকে ঠিক করো। আজকে তোমার নিজের দেশ ঠিক নেই, তুমি নিজের দেশে নিরাপত্তা দিতে পারো না, সেখানে তুমি আমার দেশে এসে দাদাগিরি করার চেষ্টা করো। সুতরাং বাংলাদেশ তোমার এই দাদাগিরিতে, তোমার এই রক্ত চক্ষুকে দেখে কোনোভাবেই বিচলিত নয়। প্রিয় বন্ধুগণ, আজকে একই সাথে এই সরকারকে আমরা বলতে চাই, এই সরকারের উচিত, ডক্টর মোহাম্মদ সরকারের উচিত অতি দ্রুত আগরতলার বাংলাদেশ উপ হাই কমিশন বন্ধ করে আমাদের কর্মকর্তাদের বাংলাদেশে প্রত্যাহার করে নেওয়া। একই সাথে এই ঘটনার প্রতিবাদ স্বরূপ আমাদের চট্টগ্রামে ইন্ডিয়ান উপ হাই কমিশনকে বন্ধ করে দিয়ে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের বহিষ্কার করে দিল্লি পাঠিয়ে দেওয়া। এটা যদি সরকার করতে ব্যর্থ হয়, তাহলে বুঝতে হবে এই সরকারের ভারতের প্রতি দুর্বলতা রয়েছে, এই সরকারের ইন্ডিয়া প্রেম রয়েছে, ভারত প্রীতি রয়েছে। এদেশের জনগণ ইন্ডিয়াকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। ইন্ডিয়ার প্রতি আমাদের কোনো প্রেম নেই, ভারতের প্রতি আমাদের কোনো প্রীতি নেই। তাই আমরা খোলা মনে বলতে চাই, ইন্ডিয়া যদি ঘোষণা দেয় তারা বাংলাদেশে পেঁয়াজ পাঠাবে না,
আমরা মোদিকে বলতে চাই, তোমাদের পেঁয়াজ খাবো না, আমাদের খাওয়ার মতো অনেক পেঁয়াজ আছে। আমরা প্রয়োজনে পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করব, আমরা প্রয়োজনে মালদ্বীপ থেকে পেঁয়াজ আমদানি করব, চীন থেকে আমদানি করব, তবুও ইন্ডিয়ান পেঁয়াজ খাবো না। তারা যে গরম দেখায়, তারা বলে আমাদের সীমান্ত নাকি বন্ধ করে দেবে। আরে বেটা, ইতিমধ্যে তোমরা আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছ। আমরা বলতে চাই, কাঁটাতারের বেড়া নয়, তোমরা সীসার প্রাচীর ঢেলে আমাদের চতুর্দিকে তোমাদের সীমান্ত বন্ধ করে দাও। আমরা তোমাদের দিকে তাকাতে চাই না। তোমাদের দিকে তাকালেই আমরা গোমূত্রের গন্ধ পাই, আমরা গোবরের গন্ধ পাই। বাংলার মানুষ আর গোবরের গন্ধ শুনতে চায় না। তাই তোমরা সীমান্ত বন্ধ করে দাও। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের এই লড়াইকে আরো বেগবান করতে হবে, আরো জেগে উঠতে হবে। আমরা 5ই আগস্ট এই বাংলার জমিন থেকে, এই বাংলার মাটি থেকে ভারতীয় তাবেদারি, রয়ের গোয়েন্দাগিরি, ভারতীয় আগ্রাসনকে চিরতরে কবর দিয়ে দিয়েছি। আমরা অঙ্গীকার করছি, আমরা শপথ নিচ্ছি, এই বাংলার মাটিতে আর কোনদিন ভারতীয় তাবেদারি ফিরে আসবে না, ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের মেজর এসকে সিনহা, আবু সাইদ মোহাম্মদ সিনহা, তাকে হত্যা করা হয়েছিল ভারতীয় রয়ের পরিকল্পনায়। সেই হত্যাকাণ্ডের বিচার আজও আমরা পাই নাই। সিনহা হত্যার বিচার আমরা চাই, এই বিচার করতে হবে। একই সাথে বিডিআর হত্যাকাণ্ডের সময় যে সকল জওয়ানদের এখনো কারাগারে বন্দী করে রাখা হয়েছে, তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। আমার সীমান্ত নিয়ে কেউ যদি চক্রান্ত করতে চাই, আমরা দেশপ্রেমিক তরুণরা এই জওয়ানদের নিয়ে পুরো বাংলা ভাষাভাষী অঞ্চলকে বাংলাদেশে পরিণত করার আরেকটা লড়াই করবো, ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথাই বলতে চাই, এই বলে শেষ করব। আমাদের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এখনো হয় নাই। আমরা রহস্যজনক কারণে আলিফ হত্যার বিচার এবং এই রহস্যজনক কারণে তার যে তদন্ত, এই তদন্তের গতি আজকে থেমে গেছে। আমরা এটাও স্মরণ করিয়ে দিচ্ছি, আলিফ হত্যার বিচার না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ রাজপথ থেকে পিছু হটবে না কিংবা রাজপথ ছাড়বে না। তাই অনতিবিলম্বে এই সরকারকে আলিফ হত্যার দ্রুত বিচার এবং সিনহা সহ বিগত যতটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে তার সবগুলো বিচার সম্পূর্ণের আমরা আহ্বান জানাচ্ছি। শেষ করব আর একটি আহ্বান, আমাদের 18 থেকে 30 বছরের প্রত্যেকটি নাগরিকের জন্য 1 বছরের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। আমরা লিখিতভাবে দিয়েছি এবং এটা বলেছি, এদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য এর কোনো বিকল্প নেই। সামরিক প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে একটি যোদ্ধা হিসাবে গড়ে তুলতে হবে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক কর্নেল মিয়া মশিউজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বন্ধু এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটু ব্যাখ্যা করতে চাই যে ভারতীয়রা এখন যা করছে, এই ধরনের পাগলামি তারা কেন করছে। আপনারা জানেন যে ভারত 1971 সালে যখন এই যুদ্ধ, আমাদের স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল, তখন তারা শুধুমাত্র আমাদেরকে স্বাধীন করবার জন্য সহযোগিতা করেনি। সেই সময়ের যে যৌথ পাকিস্তান ছিল, বর্তমান বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, আর বর্তমান যে পাকিস্তান পশ্চিমে আছে ওটার নাম ছিল পশ্চিম পাকিস্তান।
এই দুই পাকিস্তান ভারতের দুই দিকে থাকার ফলে ভারত সব সময় খুব বিচলিত থাকত। তারা তখন যে প্ল্যান করেছিল 1971 সালে পাকিস্তানকে, এখানে যেহেতু বাঙালি আছে এবং অনেক হিন্দু ধর্মীয় লোক আছে, কাজে এটাকে যদি পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করা যায় তাহলে তাদের একটা ভারতের পূর্ব সীমান্ত সুরক্ষিত হয়। এই একটা স্ট্র্যাটেজিক ধারণার থেকে সেই সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছিল। কিন্তু আপনারা একই সাথে খেয়াল করবেন, গত বেশ কিছুদিন যাবৎ ভারতের যে বইগুলি লেখা হয়েছে, ভারতের বিভিন্ন সমন্বয়ক বা ঐতিহাসিকরা যে বইগুলি লিখছেন, তারা কখনোই ওই যুদ্ধে আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধার যারা অংশগ্রহণ করেছিলেন, প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাদের কথা কিছু লেখেন না। তারা শুধু লেখেন যে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। এটা একটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার ভারতীয়রা করেছে। কেন করছে আমি ব্যাখ্যা করব। একইভাবে দেখেন, জুলাই আগস্টে আমাদের এখানে যে ঘটনা ঘটেছে এবং সেখানে যত প্রাণহানি হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, ভারতের মুখ থেকে গত 4 মাসে আপনারা ভারতের কোন নেতা নেত্রী বা কোন মিডিয়ার থেকে এদের ব্যাপারে একটা কথাও বলতে শুনেননি। শুনেছেন কেউ? কেন ভারত আমাদের যারা বীর, আমাদের যারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান, আমাদের এই দেশকে রক্ষার জন্য যারা আত্মদান করছে বারে বারে, সেই একটা তাদের কথা মুখে আনে না। এটার একটা কারণ হচ্ছে ভারত বাংলাদেশের যে বীর, তাদের কথা আমাদেরকে ভুলিয়ে দিতে চায়, যেন আমরা সবসময় মানসিকভাবে দুর্বল থাকি এবং ভারতকে নেতা মানি। এটা ভীষণ ধরনের একটা হীন চক্রান্ত এবং এর জন্য ভারত অনবরত মিথ্যাচারিতা করে যাচ্ছে, আচরণ করে যাচ্ছে আমাদের সাথে। 7ই জানুয়ারি 2024 সালে শেখ হাসিনার প্রতারণামূলক নির্বাচনের পরে 21শে জানুয়ারি ওই একই সালে আমরা গণ অধিকার পরিষদ থেকে সিলেটের ছাতক এলাকায় একটা অনুষ্ঠান করতে গিয়ে সেখান থেকে ভারতের এই আচরণ আমাদের প্রতি যা করছে সেটার একটা প্রতিবাদ করার সিদ্ধান্ত নেই এবং সেখান থেকে প্রাথমিকভাবে আমরা ভারতের পণ্য বর্জন আন্দোলন শুরু করি। আমাদের উদ্দেশ্য ছিল মূলত ভারতের পণ্য বর্জন সাথে সাথে বাংলাদেশকে স্বাবলম্বী করা। একই সাথে ভারত আমাদের সাথে যে অন্যায় আচরণগুলি করছিল সেটার একটা জবাব তৈরি করা, একটা প্রতিরোধ তৈরি করা। সেই প্রতিরোধে গণ অধিকার পরিষদ ধীরে ধীরে আজকে নিয়ে আসছে এখানে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন। এটা ইতিহাস, আপনারা অনেকে জানেন না। আমরা এখন সেই ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে আরো বড় করে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ আন্দোলনের রূপ দিতে যাচ্ছি এবং এর জন্য আমরা কাজ শুরু করব। ভারত বর্তমানে যা করছে আপনারা জানেন, অনবরত ভারতের কিছু মিডিয়া এবং দিল্লির মোদী সরকার অনবরত মিথ্যাচারিতা করছে বাংলাদেশ সম্বন্ধে এবং এটার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে দেশে হিন্দুরা নানাভাবে অত্যাচারিত হচ্ছে, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং এটা করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এটা কেন করছে? তারাও এটা বোঝে যে বাংলাদেশের জনগণকে এত তাড়াতাড়ি এরকম একটা উস্কানি দিয়ে বিচলিত করা যাবে না এবং এখানে এখন পর্যন্ত সেই দাঙ্গাটা তারা বাঁধাতে পারেনি। যেটা আমাদের এত বড় ঘটনার পরে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে এরকম নৃশংসভাবে হত্যা করার পরেও কোন দাঙ্গা এখানে ঘটেনি। ভারত নিরাশ হচ্ছে বারে বারে। আমি এটারও ব্যাখ্যা দিচ্ছি আপনাদের। ভারত 1971 সাল থেকে 2024 সাল 53 বছর পর্যন্ত বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য যেই পরিকল্পনা করেছিল, অর্থাৎ তাদের বাংলাদেশ সংক্রান্ত বৈদেশিক নীতির একটা অংশ, ফরেন পলিসির একটা অংশ, সেটা 24 সালে শেখ হাসিনাকে পতনের মাধ্যমে সম্পূর্ণ পানিতে গেছে, যেটাকে সাধারণভাবে বলা হয় জলে গেছে।
তাদের এতদিনের একটা অর্জন, যেখানে তারা প্রায় সম্পূর্ণ করে এনেছিল সিকিমের মতো শেখ হাসিনার মতো একটা দাসী এখানে বসিয়ে বাংলাদেশকে ভারতের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, সেটা হঠাৎ সম্পূর্ণ ব্যর্থ করে দেয়। তাও তারা ব্যর্থ করে বাংলাদেশেরই কিছু অদম্য ছাত্র, এবং পরবর্তীতে জনতাও তাদের সাথে যোগ দেয়, একসময় সেনাবাহিনীও তাদের সাথে যোগ দেয়। ভারতের এই 53 বছরের একটা অর্জন এইভাবে নষ্ট হয়ে যাওয়াতে খুনি মোদির মাথা নষ্ট হয়ে গেছে। সেই জন্যই হলো এখন এই পাগলামিগুলি করছেন। আপনারা ভালোভাবে বোঝেন, তাহলে আপনারা সবাই মাথা ঠান্ডা রাখতে পারবেন। একটা যুদ্ধ আমাদের উপরে অন্যায় যুদ্ধ যদি চাপিয়ে দেওয়া হয়, সেই যুদ্ধ করার মতো লোকবল এবং সক্ষমতা আমাদের নিশ্চয়ই আছে, আমরা যুদ্ধ করব। কিন্তু যুদ্ধটা যদি আমি বুদ্ধির খেলায় জিততে পারি, তাহলে আমি খুব অল্প খরচে, অল্প সময়ে এবং কারো মৃত্যু না ঘটিয়ে সেই যুদ্ধটা জিতে যেতে পারি। আমাদের জন্য সেই, আমি মনে করি বাংলাদেশের সবার জন্য সেই ক্ষেত্রে এখন করণীয় কি? কোন রকমেই ভারতের